অমনভাবে কি দেখছো? ফ্রেশ হয়ে আসো। পড়ি দেখি তাই। ফ্রেশ যদি না হই? ওঠো বলছি, ফ্রেশ হয়ে আসো। মহারানীর আদেশ বলে কথা। এখন থেকে আমার সব কথা শুনতে হবে স্যার। ওকে ম্যাম। ইরার কথা মতো জাবিরও ফ্রেশ হয়ে আসে এবং গোসল করে রুমে আসতে ইরা এক চিৎকার দেয় আর বলে, আ কি হয়েছে? এত জোরে চিৎকার দিচ্ছ, আমার কানের 12টা বাজিয়ে দিলে। তো 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 তুমি এইভাবে কেন? তাড়াতাড়ি ড্রেস পরো। রাতে সব দেখে নিয়ে এখন লজ্জা পাইতেছো? নির্লজ্জ, তাড়াতাড়ি ড্রেস পরেন। হায় রে আমার লজ্জাবতী রে। জাবির ফ্রেশ হয়ে টাওয়াল পরে রুমে আসায় ইরা এমনভাবে চিৎকার দেয়। এদিকে তিনু এসে ডাকতে শুরু করে, ভাইয়া, ভাবি উঠো, নাস্তা করতে আম্মু ডাকতেছে। আসতেছি, তুই যা নিচে চলো নাস্তা করতে, আর ঘুমটা দাও। হুম। জাবির আর ইরা নাস্তা করতে একসাথে নিচে যায়। সবে ওদের দিকে তাকিয়ে থাকে। আলেয়া বেগম ওদের দুজনকে দেখে মনে মনে মাশাল্লাহ বলেন। ওরা আসতেই ওদের নাস্তা দেয়, দুজন খেয়ে নেয়। এদিকে বিয়ের পরের দিন বড় মাছ কাটতে হয় বাড়ির বউকে। নিয়ম অনুযায়ী তা করেন আলেয়া বেগম। বড় একটা মাছ ইরাকে দিয়ে আলেয়া বেগম বলেন, এই নাও মা, মাছটা হাতে নাও এবং এক টুকরো কাটো। জি আম্মু। কেন যে কাজ শিখলাম না, কি করব? তোর দেখি। কাটো। জি। ইরা মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলে। তা দেখে আলেয়া বেগম তাকে রুমে গিয়ে ফার্স্ট এড বক্স থেকে ওষুধ লাগিয়ে নিতে বলে। জাবির এগুলো জানে না। পরে যখন শুনে ইরার হাত কেটে গেছে, তাড়াতাড়ি রুমে গিয়ে হাতে ওষুধ লাগিয়ে আর ইরাকে বকা দিতে শুরু করে। যেটা পারো না সেটা করতে যাও কেন? হুম। না মানে এটা তো নিয়ম। চুপ থাকো। নিয়ম মানতে গিয়ে হাত কেটে ফেললা। আর কখনো যেন কোনো কাজ করতে না দেখি। আম্মুর থেকে শিখে নিবে, তারপর কাজ করবে, মনে থাকবে। আপনারা কিছু বুঝতে পারলেন না তাই তো? চলুন একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। পুরো ব্যাপারটা বুঝতে পারবেন তাহলে। ফ্ল্যাশব্যাক। রাস্তার ধারে একটি গাড়ি আপন মনে প্রায় চলতেছে অনেকক্ষণ ধরে। আশেপাশের মানুষগুলো তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আর ভেবে চলেছে কার গাড়ি এটা। কেউ কেউ তো ভাবতেছে এমপির গাড়ি হবে, কারণ গাড়ির ডিজাইনটা যে এমন। সে রাস্তার আরেক প্রান্তে একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখলে বোঝা যায় সে মধ্যবিত্ত পরিবারের ছেলে। হঠাৎ সেই গাড়িটি থেকে একটি মেয়ে নেমে পড়ে। পরনে তার সাদা রঙের থ্রি পিস, চোখে চশমা, ঠোঁটে ডার্ক কালারের লিপস্টিক। এক কথা মেয়েটিকে অপরূপ সুন্দর লাগতেছে। অন্যদিকে ছেলেটি মেয়েটির দিকে এক নজরে তাকিয়ে রয়েছে, যেন চোখের পলক পড়তেছে না। চোখের পলক পড়লে যেন মেয়েটিকে হারিয়ে ফেলবে। আসলে ছেলেটি প্রথম দেখায় মেয়েটির উপর ছোটোখাটো ক্রাশ খেয়ে ফেলে। এমন অবস্থা ছেলেটি মেয়েটিকে দেখে মনে মনে বলতে থাকে, ওয়াও, মাশাল্লাহ। ছেলেটি এইসব ভেবে এবং নিজেকে বকা দিতে থাকে। হঠাৎ ছেলেটি দেখে সে মেয়েটি তার দিকে এগিয়ে আসছে। তা দেখে ছেলেটি অবাক এবং ভেবে চলেছে মেয়েটির দিকে কেন আসছে। তখনই মেয়েটি ছেলেটির সামনে এসে বলতে থাকলো, ভাইয়া, আপেলের দাম কত বলেন তো? আপনি কি আমাকে বলতেছেন? আপনি ছাড়া তো আর কাউকে দেখতেছি না বলার মতো। এখন বলুন তো আপেলের দাম কত? আসলে আপু, আমি তো দোকানদার। আপনি তো দোকানদার সেটা আমি জানি, এখন আপেলটির দাম বলুন, আমার লেট হচ্ছে। সরি মিস, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি দোকানদার না, দোকানদার আঙ্কেল টাকা ভাঙতির জন্য গেছে। সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই। ইটস ওকে। ফলের দোকানদার আসতেই ছেলেটির টাকা ফেরত দেয় আর ছেলেটি চলে যায়। অন্যদিকে মেয়েটিও টাকা দেয় এবং আপেল আর ফল কিনে চলে আসে। আসুন এবার গল্পের শুরুতে যাদের দেখলেন তাদের পরিচয় দেওয়া হোক। মেয়েটার নাম তাসনুবা জাহান ইরা এবং শিল্পপতি আলতাফ সওদাগরের একমাত্র কন্যা। ওর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। গায়ের রং শ্যামলা, দেখতে অসম্ভব সুন্দরী। অন্যদিকে জাইহান আহমেদ জাবির এবং ইকবাল হোসেনের ছেলে। ওরা 2 বোন 1 ভাই। ওর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। গায়ের রং ফর্সা, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং ও ছোটোখাটো জব করে। চলেন গল্পে ফেরা যাক। মেয়েটি বাসায় এসে ড্রয়িং রুমে বসতেই তার মা সাবিনা বেগম এসে বলে, এতক্ষণ লাগে আসতে? প্রায় 1 ঘন্টা মতো হয়েছে। কোথায় গিয়েছিলে তুমি? ওফ মাম্মাম, আজকে ঘুরতে গিয়েছিলাম, পরে আসার সময় রাস্তার পাশে ফলগুলো দেখে কিনে আনলাম। এত রোদে ঘুরতে কেন গিয়েছো? এই রোদে ফলগুলো কেনার কোনো দরকার ছিল? আর বকো না মাম্মাম। অন্যদিকে কি রে,
তোর এতক্ষণ লাগে ফলগুলো আনতে? মা আজকে দোকানদার কাছে টাকা ভাঙতি ছিল না, তাই ফল আনতে দেরি হয়ে গেছে। ও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই, তোর চাচিরা এসে গেছে। মা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আস। জাবির তার মায়ের কথা মতো ফ্রেশ হতে চলে যায় এবং ফ্রেশ হয়ে তার চাচা চাচির সাথে দেখা করে এবং চাচার সাথে কথা বলতে থাকে। এরপর আজান দিলে জাবির তার চাচার সাথে নামাজ পড়ে, খাবার খেতে বসে যায় মেঝেতে সবাই মিলে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও খুব শৌখিন এবং সুখী পরিবার ওরা। ওদের ঘরে সুখের কোনো কমতি নাই। অন্যদিকে ইরা খুব বড়লোক পরিবারের মেয়ে হলেও ওর মনে কোনো অহংকার নাই। সাদাসিধাভাবে চলতে ভালোবাসে সে। অন্যদের মতো টাকা থাকা সত্ত্বেও শো অফ করে না। ইরার মতে যারা এইসব শো অফ ভাব নেয় তারা বড় ফকিরনি। ইরা ফ্রেশ হয়ে নামাজ পড়ে, তার মা বাবার সাথে খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে। জাবির খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং আসরের আজান দিলে নামাজ পড়ে চলে যায় প্রাইভেট পড়াতে। জাবির স্টুডেন্ট, তাই সে কোনো জব খুঁজে পাচ্ছে না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে জবের। আপাতত কয়েকটা টিউশনি করিয়ে সে তার খরচ বহন করে। তাই সে তার ছাত্র আদিবকে পড়াতে চলে যায়। আদিব তার নতুন ছাত্র, আজকে প্রথম পড়াতে আসছে। একটি মেয়ের ফেসবুকের পোস্ট দেখে সে তা দেখে যোগাযোগ করে, তারপর সব কনফার্ম করে। আদিব নামের ছেলেটাকে পড়াতে আসে। কলিং বেল চাপ দিলে দরজা খুলে দেয় একটা মধ্যবয়স্ক মহিলাটাকে দেখে জাবির সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আসলে আদিবকে পড়াতে এসেছি। ও, ভিতরে আসো। বৌমা, আদিবের স্যার আসছে, আদিবের রুম দেখিয়ে দাও। জি আম্মু। অন্যদিকে ইরা, উঠ আম্মু, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়বে না? আম্মু, তুমি আমাকে আরো আগে ডাকবে না? ইরা নামাজ পড়ে ওর নানুর বাড়ির জন্য রওনা দেয় এবং ইরা নানুর বাড়ি দূরে না হওয়ায় সে তাড়াতাড়ি চলে আসে। বাসার সামনে এসে কল দিলে তার নানু আমিনা বেগম দরজা খুলে দেয়। ইরা তার নানুকে জড়িয়ে ধরে। ওর মা যা দিয়েছে তা নানুকে দিয়ে ওর মামুনিকে জিজ্ঞেস করে, মামুনি, আদিব কোথায়? আদিবকে দেখতেছি না যে। আবির ওর রুমে আছে, যাও। তাহলে আমি আদিবের কাছে যাচ্ছি। অন্যদিকে তোমার নাম কি? আমার নাম আদিব স্যার। এই নাও চকলেট স্যার। চকলেট কেন দিচ্ছ আদিব? তুমি আমার স্যার না, তাই আমি আমার প্রত্যেক নতুন স্যারকে চকলেট দেই। ও, আমি চকলেট খাই না। এখন গণিত বইটা খুলো তো। আদিব শান্ত ছেলের মতো বই খুলে এবং জাবির অঙ্ক করে দেয় এবং অনেকগুলো বুঝিয়ে দেয় আদিবকে। পড়া শেষ করে বাহির হবে জাবির, সে মুহূর্তে ইরা প্রবেশ করে আর জাবির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ইরা আগে আসতো আদিবের সাথে খেলতে, আসার সময় তার নানু ডাকার ফলে নানুর সাথে গল্প শেষ করে তারপর এসেছে। এদিকে জাবির তাকিয়ে আছে ইরার দিকে এক দৃষ্টিতে। পরক্ষণেই আদিব বলে উঠল, স্যার উঠো, আপু উঠো। আদিবের কথা শুনে দুজনে সরে যায় একে অপরের থেকে, আর জাবির বলে, সরি। আসলে আমি আপনাকে খেয়াল করি নাই। এগুলো বলে ইরা মাথা উপর দিকে তুলতেই শকড খায়। জাবিরও সেম। আপনি এখানে কি করছেন? আমারও সেম কোশ্চেন। আপনি এখানে কেন? আপনি কে? আমি আদিবের মামাতো বোন। ও, আমি আদিবের স্যার। মিস, এখন আসি। মাগরিবের আজান দিচ্ছে, এখন আসি। বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? আমার নাম ইরা। আপনার নাম কি? আমার নাম জাবির। জাবির চলে যায়। আদিব এতক্ষণ ওদের কথা বলতে দেখে বুঝলো ওরা পরিচিত, তাই আদিব জিজ্ঞাসা করলো, ইরাপু, বল পিচ্চি। তুমি কি টিচারকে আগে থেকে চিনতে? কিভাবে চিনো আপু? টিচার কি আমার জিজু? কি সব আবল তাবল বলতেছিস তুই আদিব? ওকে ফল দোকানে দেখেছি, এতটুকুই। অন্যদিকে ওগো, শুনছো তুমি? বলো, কি বলবা? আমাদের তো আর কোনো সন্তান নাই, ইরা আমাদের একমাত্র মেয়ে। তো কি হয়েছে সাবু? কোনো কিছু কি হয়েছে? না গো, আমিও কাজে সারাক্ষণ ব্যস্ত থাকি, তুমিও অফিসে থাকো। দেশের যা পরিস্থিতি, মেয়েকে একা ছাড়তেও ভয় হয় এখন। তা ঠিক বলছো। চিন্তা করো না, আমাদের মেয়ের সাথে কখনো কোনো কিছু হবে না। আমি বলতে চাই, আমার মেয়ের নিরাপত্তার জন্য একটা বডিগার্ড নিয়োগ করলে কেমন হয়? তা ঠিক বলছো। আমি ইরার সাথে কথা বলে দেখবো ও কি বলে, তারপর না হয়। সাবিনা বেগম আর আলতাফ নিজেদের কথা বলা নিয়ে ব্যস্ত। দেশের যা পরিস্থিতি এখন, তাই মেয়ের কথা ওরা ভাবতে চলেছে।
অন্যদিকে জাবির আদিবকে পড়ানোর পর আরও দুজনকে পড়িয়ে বাসায় গিয়ে নামাজ পড়ে নেয় এবং বোনদের জন্য নাস্তা নিয়ে আসে। আগামীকাল জাবিরের ইন্টারভিউ রয়েছে। ভাগ্যক্রমে যদি জাবিরের চাকরিটা হয়ে যায় তাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। চাকরি হয়ে গেলে সে 2-1টা টিউশনি ছেড়ে দিবে। এগুলো ভাবতেছে জাবির। হঠাৎ ইরার কথা মনে পড়তে লাগলো। জাবির বিড়বিড় করে বলে উঠল, তুই শুধু আমার প্রাণেশ্বরী হবে। তোমাকে পেলে আমার এই জন্মে আর কিছু চাই না। কেন তুমি এত মায়াবী? প্রথম দেখায় তুমি আমার মনটা কেড়ে নিলে। জাবিরের বোন তিনু। জাবির এসব ভাবতেছে তখন তিনু তার ভাইয়ের কাছে আসে। এসে সে দেখতে পায় কিছুক্ষণ যাবত তার ভাই একা একা বিড়বিড় করতেছে। তা দেখে তিনু আর কিছু না বলে ভাইকে ডাকতে শুরু করে। জাবির শুনতেছে না দেখে জাবিরকে হালকার উপর একটা ধাক্কা দেয় তিনু। জাবির নড়ে চড়ে বলে, ওই, তুই কি সমস্যা হয়েছে বল তিনো? কতক্ষণ ধরে ভাইয়া তোমাকে রাখতেছি, তুমি তো কথা শুনতেছো না। আর এতক্ষণ কি ভাবছো? কিছু হয়েছে তোমার? আরে বোন থাম, এতগুলো প্রশ্ন একসাথে করলে কেমনে বলবো? আমার কিছু হয় নাই। অঙ্কটা বুঝিয়ে দাও। অন্যদিকে নানুমা আসি, আমি কাল আবার আসবো। সে কি বল, তুই আমার কাছে থাক, আজকে কোথায় যাওয়া হচ্ছে না। আমার পড়াশোনা আছে অনেক, তাই যাই। অনেক রাত হয়ে গেছে, এখন যাওয়া লাগবে না, না হলে অভ্রকে ডাকবো। তাহলে আর যাচ্ছি না, অব্র ভাইকে ডাকা লাগবে না। আপু তাহলে তোমার আজকে যাওয়া হচ্ছে না? আর আপু আজকে আমি তোমার সাথে থাকবো। অব্র হলো ইরার মামাতো ভাই। সে বিবাহিত, কিন্তু খালাতো বোন সবাইকে তার কথা শুনতে হয়, কারণ অব্র সবারই বড়। তাই ইরাও তার ভাইকে ভয় পায় প্লাস শ্রদ্ধা করে। তাই নানুর কথা শুনে এরা ভয় পেয়ে আর যাওয়ার সাহস করে না। এদিকে ইশারের আজান দিচ্ছে দেখে ইরা তার জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে অজু করে নামাজ পড়ে নেয়। অন্যদিকে জাবিরও ইশারের আজান দিলে মসজিদে চলে যায় এবং নামাজ পড়ে বাসে এসে কিছুক্ষণ তার পরিবারের সাথে গল্প করে নেয়। খাবারের সময় হলে তার মা আলেয়া বেগম ডাকলে খেতে বসে যায়। তখন আলেয়া বেগম বলেন, তোর চাকরিটা হবে কবে? এইভাবে আর কতদিন? মা আর একটু কষ্ট করো, কালকে ইন্টারভিউটা দেই, দেখি আল্লাহ কপালে কি রেখেছে। আর কতবার এইভাবে ইন্টারভিউ দিবি বাবা? যতক্ষণ না আল্লাহ আমাকে কোনো কাজের ব্যবস্থা না করে দেয় ততক্ষণ আমি আল্লাহর কাছে চাইতে থাকবো। ইনশাল্লাহ, আল্লাহর প্রতি তোর এত বিশ্বাস, কালকে চাকরিটা হয়ে যাবে। এখন খেয়ে নে। অন্যদিকে ইরা, খেতে আসো। জি মামুনি, দাও দাও, তাড়াতাড়ি খিদে লেগেছে। এই নাও খাও। মামুনি, কি হলো? খাবাই দাও। চুপচাপ খা, আম্মু কেন খাওয়াই দিবে তোকে? মামুনি, তোমার শয়তান ছেলেকে চুপ থাকতে বলো। থাপ্পড় চিনোস? তুই কে শয়তান? তুমি দুজন চুপ থাকবি, খাবার খেতেও দুজন ঝগড়া করবি। ইরা, হা কর। ইরা আর অভ্র দুজনে একে অপরের সাথে ঝগড়া করতেছে দেখে সাজেদা বেগম এক ধমক দেয়, ফলে দুজনে চুপ হয়ে যায়। চুপচাপ খাবার খেয়ে সবাই যে যার রুমে চলে যায়। তার রুমে গিয়ে দাঁত ব্রাশ করে মাথা আঁচড়ায় এবং ফেস ওয়াশ দিয়ে মুখ ফ্রেশ করে আসে এবং কিছুক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে থাকে। ইরার সবচেয়ে পছন্দ হচ্ছে রাতের বেলা জ্যোৎস্না এবং চাঁদ দেখাটা। চাঁদ দেখতে দেখতে ইরার হঠাৎ করে জাবিরের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো মনে হতে থাকে এবং আনমনে হেসে বলে, জাবির, আপনার সাথে দেখা হয়েছে আজ এবং কিভাবে আপনার সাথে ধাক্কা খাই এবং এখন আবার ভাবনাতেও আনতেছেন আপনি। ইরা এসব উল্টোপাল্টা কল্পনা করতেছে। পরে রুমে চলে আসে, ঘুমিয়ে পড়ে। এভাবে তার মাঝে কিছুদিন কেটে যায়। জাবিরের সাথে সেদিনের পর আর দেখা হয় নাই। আজ সকালবেলা রাস্তায় ইরা প্রতিদিনের ন্যায় হাঁটতে বের হয়। হঠাৎ পথের মধ্যে জাবিরের সাথে দেখা হয়ে যায় ইরার। ইরা বলে ওঠে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন এই সকালবেলা? কোথাও না, হাঁটতে বের হয়েছে। আমিও। চলেন ওই পার্কটায় গিয়ে বসি। চলেন। শোনেন তো, বলেন। আজ আমার আম্মু আব্বুর বিবাহ বার্ষিকী, কি দেওয়া যায় বলেন তো? কিছু বই গিফট দিতে পারেন, ইসলামিক আর জায়নামাজ, একটা কোরআন। তাহলে চলেন, আপনাকে সহ কিনবো আজ। আমি তো যেতে পারবো না আপনার সাথে, আপনি একা কিনেন। কিছু না মনে করলে আমি কি জানতে পারি কেন যেতে পারবেন না? আসলে আজ আমার একটা
চাকরির ইন্টারভিউ আছে, ওখানে যেতে হবে। অফিসের নামটা কি বলবেন? তাহলে যান আপনি। অন্যদিকে কি গো, কিছুদিন আগে যেটা বলেছি সেটার ব্যাপারে মেয়েকে কলে বলেছো? না, মেয়েকে বলার সাহস হয় নাই, পরে বলবো। শুনো তো, বলো। আজকে কি দিন মনে আছে তোমার? আজকে কি দিন? ভুলে গেলে? আজকের দিনে তুমি আর আমি একসাথে হয়েছি, আর আজ আমাদের বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে তোমার সাথে কেটে গেল 30টা বছর। রেডি হয়ে নাও তুমি। এই দিনে আমরা প্রত্যেক বছর অসহায়দের চাকরি দেই, আজও দিব। আর যে ম্যানেজার হবে সে বডিগার্ডের দায়িত্ব পালন করবে, প্রয়োজন হলে বেতন বাড়িয়ে দিব। এরপর এতিম বাচ্চাগুলোকে খাওয়াতে যাব। এখন রেডি হয়ে নাও। 10টা বাজলে সাবিনা বেগম এবং আলতাফ সওদাগর রেডি হয়ে অফিসে যায় তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে। অন্যদিকে ইরা যে জাবিরের সাথে কথা বলে এসেছে, এরপর মা বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে গিফট কিনতে চলে যায়। গিফট কিনে সে অফিসে যাবে। এদিকে জাবিরের ইন্টারভিউ থাকায় 9টা 40-এই বেরিয়ে পড়ে এবং অফিসে গিয়ে পৌঁছাতে তার 10টা 40 হয়ে যায়। তাই তাড়াতাড়ি গিয়ে অফিসের বাইরে বসে থাকে। একে একে সকলের ইন্টারভিউ নেওয়া শেষ হলে জাবিরকে ডাকা হয়। জাবির অফিসের বাইরে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, আল্লাহুম্মা ইন্নি আসালুকা মিন ফাদলিক, হে আল্লাহ, আপনি আমার ভাগ্য খুলে দিন। জাবির এরপর অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করে এবং সালাম দেয় আলতাফ এবং সাবিনা বেগম। সালামের উত্তর নেয় এবং সাবিনা বেগম বলেন, তোমার চাকরিটা হয়ে গেছে, আগামীকাল থেকে অ্যাক্টিভ থাকবে এবং আজ থেকে তুমি এই অফিসের ম্যানেজার, সাথে বডিগার্ড আমার মেয়ের। ম্যাম। আর কাজ না বুঝলে আমার মেয়ে তোমার বস, সে এসে বুঝিয়ে দিবে সব কিছুক্ষণ পর আসবে সে। জাবির আর সাবিনা বেগম কথা বলতেছেন। আলতাফ সওদাগর তার বইয়ের পাশে চুপচাপ বসে রয়ে তাদের কথা শুনেন। তখন তাদের মেয়ে তাসনুবা জাহান ইরা এসে বাবাকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম আব্বু আম্মু, হ্যাপি অ্যানিভার্সারি ডে। থ্যাংক ইউ মামুনি, বসো এখানে। আম্মু, এই নাও তোমাদের জন্য ছোট্ট গিফট আমার তরফ থেকে। জায়াকাল্লাহ খৈর। শুক্রিয়া মা, ওর সাথে পরিচয় হোক। ও আমাদের অফিসের নিউ ম্যানেজার এবং তোমার পার্সোনাল বডিগার্ড। আজ থেকে ওর নাম জাবির আহমদ। জি আম্মু, আমি পরিচিত হব। তাহলে আমরা এখন আসি, বাসায় চলে আসিও। জি আম্মু। সামিনা এবং আলতাফ ইন্টারভিউ শেষ করে বাচ্চাদের জন্য কিনে রাখা জামাগুলো এবং কিছু খাবার নিয়ে এতিমখানায় নিয়ে যায়। এতিমখানার নাম তাসনুবা জাহান, তাদের মেয়ের নাম। তাদের আর সন্তান নাই, এই জন্য এরা একমাত্র সন্তান, তাই সবকিছু ইরার নামে। অন্যদিকে সাবিনা আর আলতাফ যাওয়ার পরে ইরা জাবিরকে সব বুঝিয়ে দেয়। জাবির তো অবাক হচ্ছে ইরাকে এখানে দেখে। সে কল্পনাও করে না ইরাকে দেখবে আজ এখানে। জাবিরের ভাবনার মাঝে ইরা ডেকে উঠল কয়েকবার। তারপর ইরা ভাবতে থাকে। তারপর ইরা আবার ডাকতেই, এই যে শুনছেন জাবির সাহেব? জি জি বলুন ম্যাম। এতক্ষণ কই ছিলেন? সরি ম্যাম, আসলে খেয়াল করি নাই। ইটস ওকে, যা বলছি তা বুঝছেন? জি ম্যাম। এখন আসতে পারেন। তবে একটা প্রশ্ন ছিল ম্যাম। এটা অফিস জাবির সাহেব, এখানে কোনো প্রশ্ন করবেন না, অফিস শেষ হওয়ার পর। জি ম্যাম, সরি। অন্যদিকে আজকে অফিসের ছেলেটা খুব ভালো, তাই না? তা হঠাৎ এই কথা বলতেছো যে? না, ছেলেটাকে দেখে খুব মায়া লাগছে। এইরকম একটা ছেলে যদি আমাদের থাকতো তাহলে আমাদের ব্যবসাও করতো। তা ঠিক, তবে আমাদের মেয়ে কম কিসে? ইতিমধ্যে ইরা অফিসের কিছু ফাইল জাবিরকে দিয়েছে সলভ করতে। সেগুলো কিছু সলভ করতে টিফিন টাইম দেয়। তখন জাবির কাজ করতে ব্যস্ত ছিল। অন্যদিকে ইরা জাবিরের রুমে নক করে এবং জাবির আসতে বললে আসে। ইরা কেবিনে আসতেই জাবির তাকে সম্মান দেয়। তখন ইরা জাবিরকে নিয়ে একসাথে ক্যান্টিনে যায়। জাবির যেতে চাচ্ছিল না, তবে শেষমেশ বাধ্য হয়ে যায়। ক্যান্টিনে ইরা আর জাবিরকে একসাথে আসতে দেখে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। কেউ কেউ সমালোচনা করতেছে। জাবির আর ইরা বসতেই ক্যান্টিনে ওরা যাতে ওদের কথা না শুনে তাই সবাই চুপ হয়ে যায়। ইরা কিছু খাবার অর্ডার দেয় এবং দোকানদার খাবার দিয়ে যায়। ওদের ইরা খেতে শুরু করলো খাবার। জাবির নিতেছে না দেখে জাবিরের উদ্দেশ্যে বলে উঠল ইরা, কি হলো, আপনি খাচ্ছেন না যে? না, এমনি। এত ভনিতা না করে খেয়ে নিন। হুম। শোনেন, অফিস শেষ হওয়ার পর দাঁড়াবেন,
আমি আপনাকে পৌঁছে দিব। জি ম্যাম। অন্যদিকে মা, আজকের বান্ধবী কত সুন্দর একটা ড্রেস কিনেছে, আমাকে কিনে দাও ওরকম দেখতে। এখন টাকা নাই, আর আমরা মধ্যবিত্ত, ওদের মতো এত দামি ড্রেস কেনার সামর্থ্য আমাদের নেই। ও মা, ভাইয়া কই? ভাইকে বলো, ভাই কিনে দিবে। তোর ভাইয়ার কাছে এখন টাকা নাই, মাত্র চাকরি হলো। আমি জানি না, আমার ওই ড্রেসটা লাগবে, আমার চাই এই ড্রেসটা। কতবার বললাম এখন টাকা নাই, এত দামি ড্রেস কেনার সামর্থ্য আমাদের নাই, কেন বুঝোস না তুই? আর কিছু লাগবে না, আমার চাইবো না আর কখনো কিছু। তিনও তার বান্ধবীর পরনে নতুন ড্রেস পরা দেখে সেম কিনে দিতে মাকে বলে, কিন্তু টাকা না থাকার কারণে কিনতে পারবে না। আলেয়া বেগমের স্বামী গত হয়েছেন কয়েক বছর আগে, সেই থেকে জাবির সব দেখতেছে, তাই ছেলেটার কষ্টের কথা ভেবে বোঝানোর চেষ্টা করছেন মেয়েকে, কিন্তু বারবার বলার পরও বুঝে না তিনু। তাই আলেয়া বেগম মেয়েকে ঠাস ঠাস করে কয়েকটা চড় লাগিয়ে দেয়। তিনু কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। তিনু চলে যাওয়ার পর আলেয়াও কেঁদে দেন। বিনু এতক্ষণ মা বোনের কথা শুনছে আর চুপচাপ কাঁদতেছে। ওদের ভাগ্যটা এমন, ওদের কিছু করার নাই। তাই অন্যদিকে 4টা বেজে যাওয়ার কারণে জাবিরের অফিস শেষ হয়ে যায়। ইরার কথা মতো বাহিরে জাবির দাঁড়িয়ে থাকে। ইরা আসলে জাবিরকে নিয়ে গাড়িতে ওঠে। আপন মনে গাড়ি চলতে শুরু করলো। তখন জাবির ইরাকে বলে, আপনাকে প্রশ্ন করতে পারি ম্যাম একটা? এখন আমি তোমার ম্যাম না, এখন আমি তোমার ফ্রেন্ড, যা বলার বলো। সকালে তোমাকে বললাম না আমি একটা অফিসে ইন্টারভিউ দিব, তাহলে তুমি অফিসের নাম শুনে বললে না কেন এটা তোমাদের অফিস? সারপ্রাইজ ছিল, জাবির তা আদিবকে পড়াতে যাবেন। এইবার কোন দিকে যাব, ডানে না বামে আপনার বাসা? ডানে। জাবিরকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায় ইরা বাই বলে। জাবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জাবিরের মা আলেয়া খাবার এনে দেয় ছেলেকে। জাবির খাবার খেতে খেতে জিজ্ঞাসা করে, মা তিনবিনু কই? ওরা খেয়েছে? ওদের দেখতেছি না যে। আছে রুমে, ওরা ওদের। ওর টেবিলের উপর চকলেট রেখেছি, ওদের দেই। ও আমি নামাজ প্রাইভেট পড়াতে যাচ্ছি, ওদের দিও। অন্যদিকে জাবির সাহেব, একদিনের পরিচয়, আপনি যে আমার মনে জায়গা করে নিয়েছেন, কিভাবে বোঝাবো আপনাকে? কিরে, এত রাতে বারান্দায় দাঁড়িয়ে আছিস কেন? মা, ভালো লাগছে না, কিরকম যেন লাগতেছে। সে কিরে, কেমন লাগতেছে তোর কাছে? বস তো, কই জ্বর তো নাই? ও মা, এত চিন্তা করো না তো, ঠিক আছে, ঘুমালে ঠিক হয়ে যাবে। তো কিছুক্ষণ রেস্ট নে। সামিনা বেগম কিছুক্ষণ রেস্ট নিতে বলে চলে যান। সামিনা বেগম চলে যেতেই ইরা বিছানায় শুয়ে শুয়ে ভাবনাতে ডুব দেয়। ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। অন্যদিকে জাবির আদিবকে পড়ানো শেষ করে, আর দুজনকে পড়িয়ে আর পড়াবে না বলে চলে আসে। বাসে এসে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নেয়। রুমে আসার সময় জাবির বলে দিতেছে বিরক্ত না করতে তাকে, তাই কেউ আর বিরক্ত করে নাই তাকে। ইরা ঘুম থেকে উঠে দেখে 10টা বাজে, তাই ইশারের নামাজটা সে পড়ে নেয়। ইশারের নামাজ শেষ করতেই সাবিনা বেগম খাবার খেতে ডেকে যান। ইরা খাবার খেয়ে রুমে আসে। বিকেলবেলা ঘুমানোর কারণে তার এখন ঘুম আসবে না, হাজার চেষ্টা করলেও। তাই বারান্দায় আকাশের চাঁদ দেখতে থাকে ইরা। তারপর রুম থেকে গিটার এনে বারান্দার এক কোনায় বসে গান গাইতে লাগে মন থেকে। যদি বারে বারে এক কিশোরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমে ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? অন্যদিকে খাবার খেতে আয়। কয়টা বাজে খেয়াল আছে তোর? ঘুমাবি না? খাই, সকালে অফিস আছে তোর। আম্মু। কি হয়েছে, মাথা ব্যথা করতেছে তোর বাবা? না মা, আজ তোমার হাতে খাইয়ে দাও না মা, আজকে তোমার হাতে খেতে ইচ্ছে করতেছে। আলেয়া বেগম চলে যান জাবিরের জন্য খাবার আনতে এবং খাবার এনে জাবিরকে মেখে খাইয়ে দেন। খাওয়া শেষ করে আলেয়া বেগম চলে যান রুম থেকে। জাবির ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাত 1টা বাজে, শহরটা নিদ্রা আচ্ছন্ন, একটা পশু পাখিও জেগে নেই, আর ইরা একা জেগে রয়েছে। গান শেষ করে আকাশের দিকে তাকিয়ে কি যেন এক মনে ভেবে চলেছে। মশার কামড়ের সাথে টিকতে না পেরে ইরা রুমে চলে আসে এবং লাইট নিভিয়ে শুয়ে পড়ে। সকালবেলা রোজকারের মতো উঠে গিয়ে নামাজ আদায় করে নেয় জাবির। জাবির অফিসের জন্য বেরিয়ে পড়ে। জাবির অফিসে গিয়ে দেখে এখনো কেউ আসে নাই। ইরা ঘুম থেকে উঠে ভাবলো আজ অফিসে যাবে না।
ফ্রেশ হয়ে ইরা নিচে চলে যায়, গিয়ে তার বাবাকে বলল, আবু ভালো লাগছে না, আজ অফিসে যাব না, তুমি যাও। কাল থেকে আমি যাব, আজ তুমি যাও। মা, আজ একটা ফাইলে তোমার সিগনেচার লাগবে মামুনি। বাবা তুমি দিলে হবে না সিগনেচার? আমার একমাত্র কন্যা তুই, আমি চাই এই ডিলটা তুই নিজের হাতে কমপ্লিট কর। ওকে বাবা, আমি যাব। খবরদার, নাস্তা না করে কোথাও যাওয়া হচ্ছে না তোর। মা নাস্তা ক্যান্টিন থেকে করব। চুপ, ক্যান্টিন থেকে উল্টাপাল্টা কিছু খেয়ে পেট খারাপ করার চালাকি। অন্যদিকে চলুন, আপনি তো নতুন জাবির সাহেব, বাকিদের সাথে পরিচয় করিয়ে দিই আপনাকে। চলেন সমরেশ বাবু, জানেন আপনি মানুষটি খুব ভালো। ইয়ে মানে চলেন সবার সাথে পরিচয় হয়ে নিন, পরে অফিস ঘুরিয়ে দেখাবো। জি। জাবির এক মনে আনমনে বসে রয়েছে, তখন তার সব কলিগ এসে বসে রয়েছে। তখন জাবিরের এক কলিগ এসে তার সাথে পরিচয় হয় এবং তার নাম সমরেশ শেখ। জাবিরের সাথে কিছুক্ষণ কথা বলে ভাব করে নেয় এবং ফ্রেন্ড হয়ে যায়। কিছুক্ষণ পরিচয়ে জাবিরের কাছে সমরেশকে ভালো লেগে যায়। সমরেশ জাবিরকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সমরেশ ঘুরে জাবিরকে অফিস দেখায়। সে মুহূর্তে ইরা আসতে যে যার কেবিনে প্রবেশ করে। ইরা কেবিনে এসে জাবিরকে কল করে। জাবির কল রিসিভ করতে তাকে কেবিনে আসতে বলে ইরা। কল কেটে দেয়। জাবির ইরার কেবিনের সামনে এসে বলে, মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস কাম ইন। ম্যাম, কেন ডেকেছিলেন বলবেন? এই ফাইলটা সলভ করো, কোনো ভুল আছে কিনা দেখো। জি ম্যাম, এখন আসি। তোমাকে যেতে বলছি আমি, আমার সামনে ফাইলটা কমপ্লিট করো। জি ম্যাম। অন্যদিকে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে। কি ভাবলে বিয়ে নিয়ে? ঠিক বলছো। তাহলে এই ছেলে দেখো। আমার বন্ধু জাফর সাহেব প্রস্তাব দিয়েছে তার ছেলে নীলের জন্য। তুমি তো নীলকে দেখছো। ও, নীল ছেলে অনেক ভালো, আমাদের মেয়ে সুখে থাকবে। নীল কি করে এখন? নীল এখন বাংলাদেশের একজন নামকরা ডাক্তার ছেলে, দেখতে শুনতে মাশাল্লাহ হিরোর মতো। আমাদের মেয়ের সাথে মানাবে। তাহলে কথাবার্তা পাকা করে নাও, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমাদের মেয়েও মাশাআল্লাহ। ইরা মামনিকে জিজ্ঞাসা করে নিও একবার। আসলে বলবো, তুমি সব ঠিক করে রাখো। সাবিনা আর আলতাফের কাছে সবাই ইরার জন্য বিয়ের প্রস্তাব দেয়। তাই তিনি ঠিক করলেন তার বন্ধুর ছেলের সাথে বিয়েটা হলে মন্দ হয় না। যেহেতু ছেলে ভালো তা ঠিক করে রাখলেন। অন্যদিকে জাবির ইরার সামনে ফাইলটা কমপ্লিট করতে লাগলো। ইরা একবার জাবিরকে দেখছে, একবার মোবাইলে দিকে তাকিয়ে আছে। জাবিরের ফাইলটা কমপ্লিট করা হলে সে ইরাকে ডেকে বলল, ম্যাম, ফাইলটা কমপ্লিট করা শেষ হলে এখন আসি। দাও। আর আজান দিয়ে দিছে, আজকে আর অফিসে কাজ নেই তোমার, বাসায় চলে যাও। জি ম্যাম। যাওয়ার আগে তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি রাতে কল দিব। জি লিখে নেন ম্যাম, 09। রাতে কল দিব, রিসিভ করবে। জাবিরের অফিসে যেহেতু কাজ নেই আজ, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই সে বাড়িতে চলে আসলো। আলেয়া বেগম জাবিরকে তাড়াতাড়ি আসতে দেখলে অবাক হয়ে যায়। জাবির তো কখনো তাড়াতাড়ি আসে না, তাহলে আজকে এত তাড়াতাড়ি আসলো? আলেয়া বেগম ভেবে চলতেছেন। তারপর ভাবলেন ছেলেকে জিজ্ঞাসা করবেন। জাবিরকে জিজ্ঞাসা করার আগে জাবির বলতে লাগলো, মা, এক গ্লাস পানি দাও তো। এই নে বাবা। মা কিছু বলবে? ওহ বাবা, তুই তো কোনো দিন এত তাড়াতাড়ি বাসায় আসোস না, আজ যে এত তাড়াতাড়ি চলে আসলি? আজ অফিস তাড়াতাড়ি ছুটি দিয়েছে মা। ও। আলেয়া বেগম জাবিরের কথা বলে চলে গেল রান্নাঘরে। আলেয়া বেগম চলে যেতে জাবির গোসল করতে চলে যায়। অন্যদিকে জাবির চলে যাওয়ার পর ইরাও বাসায় চলে আসে। বাসায় যাওয়ার আগে তার প্রাণপ্রিয় বান্ধবী ঈশিতাকে কল করে ডেকে আনে এবং শপিংয়েই চলে যায়। কিছুক্ষণ শপিং করে দুজনে বাসায় চলে যায়। ইরা বাসায় গিয়ে দেখে ড্রয়িং রুমে তার মামি, নানু, মামাতো ভাই আদিব, শুভ্র সবাই বসে আছে। তাদেরকে দেখে ইরা শপিং ব্যাগগুলো সোফার একপাশে রেখে কথা বলতে লাগলো সবার সাথে। হঠাৎ করে কথার মাঝে আদিব বলে ওঠে, আপু তুমি জানো বিকেলে অনেক মেহমান আসবে। মেহমান? কারা আসবে আদিব? ওমা, তুমি জানো না নীল ভাই আসবে? কে এই নীল? পরে জানিস নীলটাকে। ইরা এখন অফিস থেকে আসলি ফ্রেশ হয়ে নিয়ে দিতে। জি নানু। অন্যদিকে আজ বিকেলে ঠিকানা জেনে যাও। এটা কোথায় বাবা, আর কার ঠিকানা? তোমার আলতাফ আঙ্কেলের বাসা, তোমার আলতাফ আঙ্কেলের মেয়ে ইরার। ইরার কি বাবা? ইরাকে দেখতে যাব।
মেয়ে পছন্দ হলে আংটি পরিয়ে আসবো। বাবা আমি যেতে পারবো না, ওই পিচ্চিকে কিনা আমি বিয়ে করব, কি মনে হয় তোমার? আমি কথা দিয়ে দিয়েছি, এখন তোমাকে যেতে হবে, এই বিয়ে হবে। অসম্ভব বাবা। কাউকে পছন্দ করো, পছন্দ থাকলে বলো, আমরা নিষেধ করে দেবো। হ্যাঁ বাবা, আমি একজনকে ভালোবাসি, আর কিছুদিন সময় দাও, ওকে নিয়ে আসবো। তবে মেয়ে যদি না আনতে পারো তাহলে ইরিয়াকে বিয়ে করতে হবে। ওকে। নীল তার বাবার উপর রাগ করে বাসা থেকে চলে যায় হসপিটালে তার কেবিনে। যেহেতু সে একজন ডাক্তার, জাফর সাহেব ঠিক করেছিলেন তার ছেলে নীলকে বিয়ে করাবেন তার বন্ধুর মেয়ে ইরাকে। কিন্তু নীল তাতে রাজি নাই, কারণ নীলের পছন্দ আছে, বলতে গেলে সে ভালোবাসে। পরে জানবেন। অন্যদিকে ইরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ ঘুমালে আসরের আজান দিলে তার মা তাকে ডেকে নেয়। ইরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে উঠলে ইরার মা সাবিনা বেগম তাকে একটা শাড়ি দিয়ে বলেন, শাড়িটা পরে রেডি হয়ে নাও ইরা। এইসবের মানে কি? আমি শাড়ি কেন পরবো? তোমাকে আজকে দেখতে আসবে ছেলে পক্ষ। কি সব বলছো আম্মু? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমি আর তোমার বাবা মিলে সব ঠিক করেছি। মা আমি এখন বিয়ে করতে চাই না। দেখতে আসলে বিয়ে হয় না, ছেলের পছন্দ হতে হবে তো। যাও, আমি রেডি হয়ে আসছি। অন্যদিকে তিনু জি ভাইয়া। আমার পড়ার টেবিল গুছিয়েছে কে? বিনু মনে হয়। বিনু? জি ভাইয়া। এখানে একটা ফাইল ছিল, ফাইলটা কই? ওই যে। দুইজনে যা এখন। টেবিলের উপর জরুরি একটা ফাইল থাকায় জাবির খুঁজে না পেয়ে তার বন্ধুটাকে ডেকে কিছুক্ষণ বকাচকা করে এবং পরবর্তীতে তা তিনও দেখিয়ে দেয়। অন্যদিকে জাফর সাহেব এবং তার বউ নীলাশা সহ আসেন। নীলকে আনতে পারেন নাই, তা ঠিক করলেন আপাতত তারা যাই দেখে আসবেন। ঠিক তা করলেন। তারা আসতেই সবাই তাদের নাস্তা দেয়। তার কিছুক্ষণ পর ইরাকে নিয়ে আসে। ইরা তাদের সালাম দেয়। জাফর এবং নীলাশা সালামের উত্তর দিয়ে ইরাকে বসতে বলেন। ইরার ইচ্ছে না থাকা সত্ত্বেও সব মেনে নিয়েছে। এরপর ইরা রুমে চলে আসে তার। জাফর আর নীলা পরে জানাবে বলে চলে আসেন। এদিকে নীল তার প্রিয় মানুষের সাথে কথা বলতে ব্যস্ত। নীলের ভালোবাসার মানুষটির নাম হলো নীরা, যার সাথে 5 বছরের রিলেশন তার। ফেসবুক থেকে পরিচয়। কথা বলার এক পর্যায়ে নীল বলল, নীরা শোনো, একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবে। বলো তুমি। বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে কথা বলতেছেন, কিন্তু আমি তোমার কথা বলেছি। এখন কি করব বলো? কয়েকদিন পর আমি কল করলে তুমি শাড়ি পরে আমার অফিসে আসবে, আর তোমাকে আমার বাসায় নিয়ে যাব। অন্যদিকে রাত হয়ে যাওয়ায় জাবির মাত্র রুমে আসলো। সেই মুহূর্তে তার ফোনটা বেজে উঠল। কল রিসিভ করে হ্যালো, আসসালামু আলাইকুম। ওই পাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভয়েস শুনে বোঝা যাচ্ছে অনেক মিষ্টি কণ্ঠ। যে কোনো ছেলে অবাক হবে প্রথম শুনলে। জাবির অবাক হয় প্রথমে, তারপর উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো, বাট আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি ইরা, আপাতত আপনার ফ্রেন্ড, অফিসে আপনার বস। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে ব্যক্তিগত একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, কেন নয়। আপনার কণ্ঠ শুনে তো মোবাইলে আমি আরও ফিদা হয়ে গেলাম ম্যাম। আপনি কি কাউকে পছন্দ করেন বা ভালোবাসেন? না, হঠাৎ এই প্রশ্ন ম্যাম? না এমনি, আর ম্যাম বলবে না, ইরা বলবে, ঠিক আছে? এখন রাখি। আপনার পছন্দের কেউ নেই ভাবতে কত ভালো লাগছে। নীল আর নীরা নিজেদের কথা বলা শেষ করলো। অন্যদিকে জাবিরের সাথে এরা কথা বলে শেষ করলো। আর সবাই ঘুমিয়ে পড়ে রাতের বেলা। তাই এভাবে প্রায় 1 মাস কেটে যায়। নীল নীরাকে নিয়ে গেলে সবাই পছন্দ হয় এবং নীল আর নীরার বিয়ে ঠিক হয়। ইরার পরিবারকে নীলের পছন্দের কথা জানানো হলে সাবিনা আলতাফও আর কিছু বলে না। এদিকে ইরা আর জাবিরের সম্পর্কটা গভীর থেকে গভীর হয়। এখন ওদের একে অপরের সাথে কথা না বললে ভালো লাগে না। জাবির ইরাকে ছাড়া কিছু বুঝে না, ইরাও জাবিরকে ছাড়া কিছুই বুঝে না। একজন একজনকে না দেখলে ভালো লাগে না। ইরা কল করে জাবিরকে আজ শুক্রবার, তাই অফিস বন্ধ রয়েছে। জামিরের ফোনে রিং বাজতেই জামির ফোন হাতে নিতেই দেখে ইরা কল করছে, তাই সাথে কল রিসিভ করে জাবির। জাবির কল রিসিভ করতেই ওপাশ থেকে ইরা বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি করো? কিছু না, তুমি? সেম। ফ্রি আছো? ফ্রি থাকলে বিকেলে দেখা করবে, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কই যাবে? পার্কে যাব স্যার, আপনাকে নিয়ে। ঘুরতে যাবেন না আমার সাথে? যাব ম্যাম। অন্যদিকে
জানো নীল, ভাবতে অবাক লাগে তুমি আমার হবে সারা জীবনের জন্য। অবশেষে 5 বছর পর তোমাকে পাবো আমি আমার করে। আমার কি যে আনন্দ লাগছে। আমাদের বন্ধনটা যেন সারা জীবন এইভাবে থাকে। থাকবেই। চলো কফি শপে এখন। নীরা আর নীল কফি শপে গিয়ে বসলো এবং কফি অর্ডার দিতেই একজন সার্ভেন্ট দিয়ে যায়। নীরাকে বেশ মায়াবী লাগছে, নীল শাড়িটা অপূর্ব। তারা বসে বসে কফি খেতে লাগলো আর গল্প করতে লাগলো। আজ নীরাকে কেউ দেখলে বলবে মাশাল্লাহ। এদিকে নীল কফিতে একবার চুমুক দেয়, একবার নীরার দিকে তাকায়। হঠাৎ করে নীল নীরার পায়ে তার পায়ে স্পর্শ করে। নীরা তা বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু রাখে। কফি শেষ হলে দুজনে নিজেদের বাসায় চলে যায়। অন্যদিকে বিকেল হয়ে যাওয়া, জাবির ইরার সাথে দেখা করতে ইরা দেওয়া ঠিকানায় চলে আসে। ইরা সুন্দর করে কালো রঙের শাড়ি, খয়েরি লিপস্টিক, চোখে কাজল বেশ হালকার উপর সেজে চলে আসে। এইদিকে জাবির ইরাকে এই রূপে দেখে কেমন যেন নেশায় আসক্ত হয়ে যায়। ইরা জাবিরকে তাকিয়ে থাকতে দেখে ইরা বলতে থাকে, হা করে তাকিয়ে কি দেখছো তুমি? পরি দেখছি। আমার সামনে পরিটা কই থেকে আসলো? ভেতরে চলো। ইরা পার্কের ভিতর গিয়ে বসে। এক পাশে তাকাতে দেখলো একটা ছেলে একটা মেয়ের ঠোঁটে অর্থাৎ লিপকিস দিচ্ছে। তা দেখে ইরা লজ্জায় শেষ। ইরাকে লজ্জা পেতে দেখে জাবির বলে উঠল, তোমাকে একটা দেই, সেই না ফিলিংস। নীরবতা সম্মতি লক্ষণ। জাবির ইরার সাথে আরেকটু ক্লোজ হয়ে ইরাকে কাছে টেনে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয় এবং দুজনে একটানা কিস করতে থাকে। দুজনকে দেখলে এই মুহূর্তে যে কেউ মনে করবে অমৃত পান করতেছে। আসলে যে কোনো মেয়ে এরকম মারাত্মক সাজলে একটা ছেলে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ে। জাবিরেরও তাই হয়। জাবির নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইরাকে কিস করে ফেলে। ইরা লজ্জা পায়। জাবির ইরার দিকে তাকাতেই দেখতে পায় ইরার গাল দুটো লজ্জায় টমেটো হয়ে গেছে। ইরাকে আর লজ্জা না দিতে জাবির ইরাকে বাই বলে চলে যায়। ইরাও বাসায় চলে যায়। অন্যদিকে সাবিনা আর আলতাফ সাহেব ঠিক করলেন মেয়ের জন্য আরও ছেলে দেখবেন। সাবিনা আর আলতাফ ভালো ছেলে পাইলে বিয়ে দিয়ে দিবেন, এইসব ভাবতেছেন ওনারা। এর মাঝে সাবিনা বেগম বলেন, শুনছেন, আমি ভাবলাম। ভাবছো? আর কি ভাববো, মেয়ের কথা ভাবতেছি। আচ্ছা, আমার বান্ধবীর ছেলে জাবির, ওর সাথে বিয়ে দিলে কেমন হয়? তোমার বান্ধবীর ছেলে কি করে? ছেলে কেমন? ছেলে মাশাআল্লাহ সুন্দর, এখন জব করে, আর্থিক অবস্থা একটু দুর্বল, তবে আমাদের মেয়ে ভালো থাকবে। তাহলে কল করে কথা বলে নাও। আচ্ছা। সাবিনা বেগম চলে গেলেন তার প্রাণপ্রিয় বান্ধবী আলেয়া বেগমকে কল করে। স্কুল লাইফে একজন আরেকজন ছাড়া চলতে পারতো না। পরবর্তীতে দুই বান্ধবীর বিয়ে হয়ে যায় অন্য জায়গা। বিয়ের পর আর যোগাযোগ থাকে না। গত পরশু সাবিনা ফেসবুকে তার স্কুল লাইফের পরিচিত কয়েকটা ফ্রেন্ডদের সাথে কথা বলে। আলেয়া ব্যাপারে জেনে তার নাম্বারে মেসেজ করে এবং আলেয়া সম্পর্কে সব জেনে এখন কল দেন তার প্রাণপ্রিয় বান্ধবীকে। অন্যদিকে অনেকক্ষণ রিং বাজার পর অভ্যাস থেকে কল রিসিভ হলে সাবিনা বলে, আসসালামু আলাইকুম, এটা কি আলেয়ার নাম্বার? ওয়ালাইকুম আসসালাম। আমি আলেয়া, বাট আপনি কে? আলেয়া, আমি তোর স্কুল লাইফের বান্ধবী সাবিনা। কেমন আছোস তুই? অনেক দিন পর। কিছুক্ষণ সাবিনা আলেয়া দুই বান্ধবী কথা বলার পর সাবিনা বলে, তোর সাথে আমার জরুরি কথা আছে। আশেপাশে কেউ আছে? না, কি কথা বল। তোর একটা ছেলে আছে না, সে কি করে? একটা অফিসের ম্যানেজার এবং বডিগার্ড। ভালো তো, আমি কিভাবে বলবো, তোকে বলতে পারতেছি না। একদিন আমার বাসায় আয়। কি কথা বল, বললে তো হলো। বাসায় আসলে বলবো। আচ্ছা। সাবিনা বেগম কল রেখে দেন। জাবির বাসায় চলে যায় তার এবং প্রতিদিনের মতো নিজের রুমে গিয়ে বিশ্রাম নেয় এবং ইরার কথা ভাবতেছে জাবির। অন্যদিকে ইরা বাসায় এসে ভেবে চলছে জাবির তার সাথে কি করলো এটা। ইরা ভাবতেই পারতেছে না যে জাবির ওর সাথে এটা করছে। এগুলো ভাবছে, নিজে নিজে হাসছে আর পাগলামি করতেছে। যেহেতু ওর রুমে দরজা দিয়ে দিচ্ছে, তাই কেউ এখন ওর পাগলামিগুলো দেখতেছে না। নির্ঘাত কেউ যদি এখন ওর পাগলামিগুলো দেখতো তাহলে হেসে গড়াগড়ি খাইতো। ইরা পাগলামি করে ক্লান্ত হয়ে পড়ার পর বসে বসে জাবিরকে নিয়ে কল্পনা করতে করতে নিজে নিজে গান গাইতে শুরু করলো ইরা। আমার হৃদয়ে যেন বান ভাসি হয় তোমার স্রোতের টানে,
আমি তোমার কাছে যাব যাব একলা থাকার দিনে, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। ইরা নিজ মতো গান গাওয়া শেষ করতেই সে শুনে তার আম্মু সাবিনা বেগম তাকে ডেকে চলেছে। এতক্ষণ ইরা গান গাওয়ায় এত ব্যস্ত ছিল যে শাড়ি চেঞ্জ করতে ভুলে যায়। সাবিনা বেগম ডাকার ফলে দরজা খুলে দিয়ে ইরা বলে, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা? সে কখন আসলি? কিছুক্ষণ পর এসরের আজান দিবে। এতক্ষণ রুমে কি করছিস? কিছু না আম্মু, ভালো লাগছে না। ঈশিতার সাথে ঘুরে এখন মাথা ব্যথা করছে, তাই শুয়ে আছিলাম। যা, শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেতে আয়। বিকালে কি না কি খেয়েছিস কে জানে। আচ্ছা। এরা ফ্রেশ হয়ে খেতে চলে যায়। সাবিনা বেগম মেয়েকে যত্ন করে খাবার খাইয়ে দেয়। খাবার শেষ হওয়ার পর ইশারের আজান দিলে এরা চলে যায় নামাজ পড়তে। অন্যদিকে জাবির শোয়া থেকে উঠে নামাজ আদায় করে নেয় এবং কিছুক্ষণ মোবাইল চালু করে ইরাকে কল দেয়। 2 বার কল করার পর যখন ইরা কল রিসিভ করছে না দেখে আর কল দেয় না। বারান্দায় চলে আসে এক মনে আকাশ দেখতে থাকে। আকাশের দিকে তাকিয়ে জাবির বলতে থাকে মনে মনে, তুমি আমার জীবনে না আসলে কি ক্ষতি হতো? কি এত জাদু করেছো তুমি আমাকে? তোমার কথা কোনোভাবে আমার মন থেকে সরাতে পারতেছি না কেন? এত ভাবনাতেই আসো। এইসব এক মনেই বলতে থাকলো জাবির। এভাবে আরো 2 দিন কেটে যায়। জাবির প্রতিদিনের ন্যায় অফিসে বসে কাজ করতে লাগলো। আগামীকাল একটা মিটিং আছে, তাই প্রেজেন্টেশন করতে হবে সেখানে, তাই তার প্রিপারেশন নিচ্ছে বসে। অন্যদিকে এরা প্রতিদিনের মতো অফিসে বসে কাজ শুরু করলো। কিছুক্ষণ পরে জাবিরকে ডেকে আনে। জাবির ভেতরে বসে এবং কিছুক্ষণ কথা বলে। এর মাঝে এরা পিয়নকে ডেকে 2 কাপ কফি আনে আর কফি খেতে খেতে এরা বলতে লাগলো, মিস্টার জাবির সাহেব, আগামীকাল প্রজেক্টটা নিয়ে কি ভাবলেন, কি পরিকল্পনা করেছেন বলুন? ম্যাম, আমাদের কাপড়ের ডিজাইনগুলো অনেক ইউনিকভাবে তৈরি করা এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। বুঝছি, আর বলতে হবে না এখন। কালকে যেন বলতে পারো ঠিকভাবে, যেন এই প্রজেক্ট কোনোভাবে মিস না যায়। ওকে ম্যাম। এই ম্যাম ডাকতে হবে না, আজ ছুটি, তোমার বাসায় চলে যাও। কালকের জন্য প্রিপারেশন নিও ভালো করে। নিব তো। তা তুমি যাবে না বাসায়? যাবো তো একটু পর। এখন চলো মিস। অন্যদিকে, হ্যালো, কেমন আছো নীরা? ভালো, তুমি কেমন আছো? ভালো ম্যাম। আজ কালো কালারের শাড়ি পরে আসবেন, একটু আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। না দেখা করলে হয় না মিস্টার? কিছুদিন পর তো আমি আপনার হব, তখন না হয় দেখেন। আর যদি আপনাকে না দেখতে পাই তাহলে আমার মন হার্ট অ্যাটাক করবে। ডক্টর সাহেব, মন কবে থেকে হার্ট অ্যাটাক করা শুরু করলো? আজ থেকে। হয়েছে, হার্ট অ্যাটাক করতে হবে না, আমি আসবো বিকেলে। নীল নীরার সাথে কথা বলা শেষ করে নীরাকে রাজি করায় দেখা করার জন্য। এখন দেখা করলেও কেউ কিছু বলবে না, যেহেতু নীল আর নীরার বিয়ে কিছুদিন পর। ওদের ভালোবাসা পূর্ণতা পাবে, এটা ভাবতে অনেক খুশি ওরা। অন্যদিকে জাবির ইরা একসাথে বাসায় চলে যায়। প্রতিদিনের মতো ইরা জাবিরকে বাসায় দিয়ে আসে। এদিকে এতদিন সময় না হওয়া আলেয়া সাবিনার বাসায় যেতে পারে নাই, তাই ঠিক করলো আজ যাবে। তাই রেডি হয়ে ছেলেকে বলে চলে যায় সাবিনার বাসায়। সাবিনাদের বাড়ি এত বড় দেখে তো আলেয়া বেগম হতবাক হয়ে যান। চারপাশ দেখতে দেখতে ভিতরে প্রবেশ করেন। দরজার কলিং বেল দিতেই সার্ভেন্ট দরজা খুলে জিজ্ঞাসা করেন, আন্নে কে? আনে কারি যান? আমি সাবিনার বান্ধবী। কে এসেছে কলি? আফা, একটা মহিলা আইসা বলতাছে এই আমনের বান্ধবী। সর, ভিতরে আসতে দে। আলেয়ার হাতে জিনিসগুলো নিয়ে কলি রাখে। আলেয়া ভিতরে আসতেই তার সাথে গল্প জুড়ে দেয় এবং একে অপরের সাথে কথা বলতে থাকে। এর মাঝে আলতাফ সাহেব আসলে তাকে সালাম দেয়, তিনিও সালামের উত্তর নেয়। কথাবার্তার এক পর্যায়ে ইরার কথা বলে এবং বিয়ের কথাও বলে। তা শুনে আলেয়া হতবাক। তিনি কল্পনাও করতেছে না তার ছেলের কাছে তার মেয়ে বিয়ে দিবে। এক পর্যায়ে ছেলের ছবি চাই ওরা এবং ছেলে কি করে তা জেনে নেয়। তখনই আলতাফ সাহেব বলেন, জাবির আপনার ছেলে আপা? মাশাআল্লাহ, ছেলে খুব ভালো। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করেন। ঠিক করে রাখেন। আপাতত কাবিনটা করে রাখতে চাই। তাই?
অফিস থেকে এসে এরা ফ্রেশ হয়ে শুয়েছে। এখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে নিচে আসতেই দেখে তার মা বাবা সোফায় বসে একটা মহিলার সাথে কথা বলতেছে। সাবিনা বেগম মেয়েকে দেখে ডাক দেন। সাবিনা বেগমের কথা মতো এরাও নিচে যায় তাদের কাছে যেতেই সাবিনা বেগম বলেন, তোর আলিয়া আন্টি আমার বান্ধবী, সালাম দে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভারী মিষ্টি তো, মেয়ে আমার ছেলের সাথে বেশ মানাবে তো। তাই বলছি তোকে। তাহলে সামনের মাসে কাবিন করে রাখলে কেমন হয়? হ্যাঁ, তাহলে ভালো হয়। বিকেল হয়ে যাওয়ায় আলিয়া বেগম চলে যান। এদিকে ইরা কিছু বুঝে নাই ওদের কথাগুলো নিয়ে আর না ভেবে ছাদে চলে যায় গাছে পানি দিতে। অন্যদিকে নীল আর নীরা একে অপরের হাত ধরে হাঁটতেছে। নীরা নীলের ইচ্ছেতে আজ সেজেছে। কালো শাড়ি, খোলা চুলে বেশ মায়াবী লাগছে আজ নীরাকে। নীরার কথাগুলো নীল এক মনে শুনতেছে। আজ দুইজন নিজেদের প্রিয় জায়গায় ঘুরতে আসে। এর মাঝে নীরা নীলের কাছে বায়না ধরে, আজ তোমার কণ্ঠে গান শুনতে চাই, একটা গান শোনাও। গান শুনতে হবে? হ্যাঁ হ্যাঁ, শোনাতে হবে তোমারে। চলো ওইখানে বেঞ্চটায় গিয়ে বসি। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতে থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল এই মন। নীরা এক ধ্যানে গান উপভোগ করতে লাগলো আর নীলের দিকে তাকিয়ে রয়েছে। আশেপাশে মানুষ জমে গেছে গান শুনতে, কেউ কেউ তো ভিডিও করতেছে। গান শেষ হলে দুজনে বাসায় চলে যায়। অন্যদিকে এরা সন্ধ্যা হয়ে যাওয়ায় ছাদ থেকে চলে এসে ফেসবুকে গল্প করতে লাগলো। এর মাঝে জাবির কত মেসেজ কত কল দিল তার কোনো খেয়াল নাই। এরার গল্প শেষ করে সে এমতো আসতেই দেখতে পেল জাবিরের অনেক মেসেজ। এবার জাবিরকে সে কল করতে লাগলো। জাবির কল রিসিভ করছে 10 বার কল দেওয়ার পর। জাবির রিসিভ করে, কে আপনি কল দেন এতবার? এমন করছো কেন? সরি আসলে খেয়াল ছিল না। কি জন্য সরি বলছেন? আপনি আপনি তো কিছু করেন নাই। সরি, আমি গল্প পড়ছি তাই খেয়াল করি নাই, সরি। আর যেন কখনো এইরকম ভুল না হয়, মনে থাকবে। ভিডিও কল দাও। এরা ভিডিও কল দেয় জাবিরকে। জাবির ভিডিও কল রিসিভ করে কিছুক্ষণ কথা বলে তারপর বলতে থাকে, ওড়না কই তোমার? আছে তো ওড়না বুকে নাও নেই কেন? গলার তিলটা থাকো। তিলটা কিন্তু সে মনে চায় আদর দিতে ইচ্ছে মতো। ইস, যদি এখন আমি থাকতাম কি যে করতাম। লজ্জা পেলে তোমারে দারুণ লাগে, মন বলে খেয়ে ফেলি। আম্মু ডাকে, আসি, আল্লাহ হাফেজ। যাও। এরা কল কেটে দেয়। জাবিরের রুমে বসে থাকে। এরই মাঝে জাবিরের মা আলিয়া বেগম এসে বলেন যে তার বিয়ে ঠিক করেছে এবং মেয়ের নাম এবং মেয়ের পিক সব বলে জাবিরকে। জাবির তো অবাক হবেও না কেন, মেয়েটা আর কেউ না জাবিরের ইরাবতী। তারপর জাবিরও রাজি হয়ে যায়। আলিয়া বেগম রুম থেকে চলে যান এবং আলতাফ হোসেনকে কাবিনের তারিখ বলেন। এভাবে 2 দিন কেটে যায়। এই 2 দিনের মধ্যে নীরার কাবিনটা হয়ে যায়। এর কয়েকদিন পর অনুষ্ঠান করে নিয়ে যাবে নীরাকে নীল। খুব খুশি ওরা। কাবিন হলে ছেলেকে মুসলিম ধর্মের নিয়মে মেয়ের বাড়িতে থাকতে হয়। যেহেতু নীল আর নীরার কাবিন হয়ে গেছে তাই নীল নীরার কাছে থাকবে 1 সপ্তাহের মতো। এদিকে কাবিন হলে কি হবে, নীরার বোন ফুফাতো বোনরা সবাই মিলে সাজিয়েছে রুম বাসর ঘরের মতো। সেই হিসেবে ওরা নীলের থেকে কচকচে 1000 টাকার 5টি নোট হাতিয়ে নেয়। নীল প্রবেশ করতেই রুমে নীরা পা ছুঁয়ে সালাম করতে নেয়। নীল নীরার হাত ধরে বলে ওঠে, সালাম করতে হবে না প্রিয়সী, তোমার জায়গায় আমার পায়ে নয় প্রিয়সী, তোমার জায়গা আমার হৃদয়ের বহুক্ষণ স্থলে। আজ কতদিনের অপেক্ষা অবশেষে আল্লাহ হালালভাবে আমার করে দিল। যাও উজু করে আসো, নফল নামাজ পড়তে হবে তো। আগে বলো, কবে তোমার বাড়ি নিয়ে যাবে আমাকে? বাহ, আমার বাড়িতে যাওয়ার শখ বেশি, আমার রুমটাই দখল করার শখ বেশি। চিন্তা করো না, নিয়ে যাব। আর অল্প কয়েকদিন পর আমার বাড়ি। এখন তোমার একা না, ওটা আমারও বাড়ি। হয়েছে, যাও উজু করে আসো। নীলের কথা মতো নীরা চলে যায় উজু করতে। নফল নামাজ আদায় করতে হবে, তাই মুসলিম ধর্মের মতে কাবিন কিংবা বিয়ে দুইটাতে নামাজ আদায় করা উচিত। কারণ বিয়ে একটা পবিত্র বন্ধন। সে অনুযায়ী আল্লাহর কাছে প্রত্যেকটা নবদম্পতি শুকরিয়া আদায় করে এবং নিজেদের আগামী দিনগুলো ভালো কাটে তার জন্য দোয়া করে ইত্যাদি।
সে মোতাবেক নীরা উজু করে আসে আর তারপর নীল উজু করে আসে। দুজনে একসাথে নামাজ আদায় করে। সকালবেলা সবাই প্রতিদিনের মতো নিজ কাজে বের হয়ে যায়। জাবিরও সে মোতাবেক নিজের গন্তব্যে বের হয়ে যায়। অফিসে আজ হীরা তাড়াতাড়ি গিয়ে দেখে জাবির আসে নাই এখনও। কয়েকবার পিয়নকে বলে এসেছে জাবির আসলে তার রুমে যেতে। এদিকে আজ রোডে জ্যাম থাকায় জাবিরের অফিসার যেতে দেরি হয়ে যায়। এরই মাঝে পিয়ন জাবিরকে দেখলে বলে ওঠে, স্যার আপনাকে ইরা ম্যাম সে কখন থেকে খুঁজছে। কেন খুঁজতেছো জানো কিছু? না স্যার, তবে ম্যাম মনে হয় বেশি খেপেছে আজ। তাড়াতাড়ি যান, অনেকবার ডেকেছে আপনাকে স্যার। আচ্ছা, আর কিছু তো বলে নাই? বলেছে আপনি আসলে আপনাকে ডেকে দিতে। জাবির পিয়নের কথা শুনে ইরার কেবিনে চলে যায়। জাবির ভেতরে আসতে বলতেই অপর পাশ থেকে রাগী কণ্ঠে বলে উঠল ইরা, আসো ভেতরে। দরজা খুলে ভিতরে যেতেই জাবির দেখতে পায় চারপাশে সবকিছু ছড়ানো রয়েছে, ফুলদানি ভেঙে রয়েছে। তা দেখে জাবির বুঝতে পারে কিছুক্ষণ আগে রুমে ঝড় তুফান বয়ে গিয়েছে। তা দেখে জাবির বলে ওঠে, কি হয়েছে তোমার, এত রেগে আছো কেন? কিছু হয় নাই, তুমি এতক্ষণ কই ছিলে? জ্যামে পড়ে দেরি হয়ে গেছে, কি হয়েছে বলো, কাঁদছো কেন? কিছু হয় নাই। কাঁদতেছো কেন? ইরা ইতিমধ্যে জাবিরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইরার চোখের পানি নাকের পানি মিশে জাবিরের শার্টের অবস্থা দফারফা। জাবির অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর ইরা বুক থেকে মাথা সরিয়ে কাঁদতে কাঁদতে বলে, আম্মু আব্বু দুজনে আমার বিয়ে ঠিক করেছে আম্মুর বান্ধবীর ছেলের সাথে। তো কি হয়েছে তাই বলে কাঁদতে হবে? পাগলি একটা। তুমি আমাকে পাগলি বললে আমি তোমায় ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর কেঁদো না তো, আমি তো আছি, বিয়ে হবে না দেখো, আর কাঁদো না। তোমার চোখের পানি আমার সহ্য হয় না। এই নাও টিস্যু, চোখের পানি মুছে নাও। জাবির পারতেছে না ইরার কান্না দেখে হাসতে। কোনো রকম নিজের হাসিকে কন্ট্রোল করে রাখছে জাবির। তারপর ইরাকে সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে কোনো রকম ইরাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে জাবির। ইরার মন খারাপ, তাই জাবির তাকে একটা লেকে নিয়ে আসছে, যেটা ইরার প্রিয় জায়গা। একদিন ইরাকে জাবির কথার ছলে জিজ্ঞাসা করছিল, তোমার পছন্দের জায়গা কোনটি? তখন উত্তরে ইরা বলেছিল ধানমন্ডি লেক। তাই জাবির আজ ইরাকে নিয়ে ধানমন্ডি লেকেই চলে আসে। গাড়ি থেকে নামতে ইরা তো অবাক। তার প্রিয় জায়গায় এনেছে তার প্রিয় মানুষটি। এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঢাকা শহরের জনপ্রিয় এবং নামকরা লেক হলো ধানমন্ডি লেকটি। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ ধানমন্ডি লেকটি ঘুরতে যায় এবং সেখানকার লোকজনের কাছে ধানমন্ডি লেকটি খুব আবেগ অনুভূতিময় একটি জায়গা। ইরা একপাশে চুপচাপ দাঁড়াই থাকতে জাবির পিছন থেকে এসে ইরার কাঁধে হাত রাখতে ইরা চমকে ওঠে। তখন জাবির বলে, এখনো মন খারাপ নাকি ইরাবতী তোমার? আর মন খারাপ করো না, তোমার জন্য সারপ্রাইজ আছে বিয়ের দিন তোমার, তাই এখন মন খারাপ করো না। আমি তোমাকে ভালোবাসি, কাজে অফিসে চলো বিয়ে করে ফেলি। জাবির ইরার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, তুমি আমার চোখের দিকে তাকাও। আমার প্রতি তোমার বিশ্বাস আছে তো? তাহলে চুপচাপ বিয়ে করতে রাজি হয়ে যাও, এবং বিয়ের দিন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই আর মন খারাপ করো না ইরাবতী। এখন চলো, ভালো লাগছে না। ইরাবতী আর কিছুক্ষণ থাকো। আর জানো ইরাবতী, মন খারাপ করলে তোমারই সুন্দর লাগে না। ধানমন্ডি লেক থেকে আসার আজ 2 দিন হয়ে যায়। সেই দিনের ঘটনার পর থেকে ইরা জাবিরকে ইগনোর করতে শুরু করে। জাবির ফোন করলে কল রিসিভ করে না এবং কি জাবির কথা বলার চেষ্টা করলেও ইগনোর করে। জাবির বুঝতে পারছে সেদিনের কথার কারণে ইগনোর করতেছে তার ইরাবতী। আর রাগ ভাঙায় না জাবির। রাগ ভাঙাবে কিভাবে? শুরুতে যদি বলে দেয় ওর সাথে বিয়ে, তাহলে মজাটা কি জাবির? তাই জাবিরও চুপ থাকে। অন্যদিকে নীল আর নীরা কাবিন হয়েছে। আজ সহ 3 দিন দুজন একসাথে নিজেদের মধ্যে সময় কাটিয়েছে এতদিন। হঠাৎ করে আজ নীলের অস্ট্রেলিয়ার একজন রোগীর অবস্থা ভালো না, অপারেশন করতে হবে, তাই তাকে কল করা হয় কালকে রাতে। তাই নীল রাতে সব গুছিয়ে রেখেছে। এখন তার প্রেয়সীকে দেখে তাকে যেতে হবে। এইদিকে নীরা মন খারাপ করে বসে আছে দেখে নীল তাকে বলে ওঠে, প্রিয়সী, তুমি যদি এভাবে মন খারাপ করে রাখো তাহলে আমি কিভাবে যাব? আমি তো কাজে মন বসাতে পারবো না। আমি যাব না, ক্যান্সেল করে দিই টিকিট। না, তুমি যাও, আমি মন খারাপ করব না। তোমার উপর একটা মানুষের জীবন মরণ আছে, তুমি না গেলে মানুষটা মরে যাবে না। তুমি যাও। যাব তো, কিন্তু তুমি কান্না করতে পারবে না। ফোন কাছে রাখবে, আমি কল দিব। নীল এই কথা বলে নীরার কপালে 3টা কিস করে তার বাসায় যায় এবং তার মা বাবা থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে ফ্লাইটের উদ্দেশ্যে।
অন্যদিকে জাবির উপর থেকে স্বাভাবিক থাকলেও ভিতর থেকে তার বুক জ্বলে ছারখার হয়ে গেছে, কারণ তার ইরাবতী তাকে ইগনোর করতেছে। জাবির তা কোনো মতেও মেনে নিতে পারছে না, তাই জাবির অচেনা একটা নাম্বার থেকে তার ইরাবতীকে কল করে। কয়েকবার রিং হওয়ার পর কল ধরছে না দেখে জাবির আর কল দেয় না, আর বসে ভাবতে থাকে পুরনো স্মৃতিগুলো, তার সাথে পরিচয় হওয়া, সব ইরাবতীর অফিসে চাকরি নেওয়া, এরপর আদিবকে কয়েকদিন পড়িয়ে টিউশনই ছেড়ে দেওয়া। এদিকে ইরা ওয়াশরুম থেকে বের হয়ে মোবাইল ধরতেই দেখে অপরিচিত নাম্বার থেকে কল প্লাস অনেকগুলো মেসেজ এসেছে। তা দেখে ইরা কল দেয়। জামিনের ফোনে রিংটোন বাজতেই কল রিসিভ করে চুপ হয়ে থাকে। এদিকে ইরা, হ্যালো হ্যালো, কে বলছেন? আরে কথা বলতেছেন না কেন আপনি? আরে ভাই, তুই কথা বলবি না, কল কাটবো। ইরা কল কেটে দিতেই আবার মেসেজ আসে। মেসেজটা ছিল কিছুটা এরকম: তোমার রাগ করলে এত সুন্দর লাগে যা বলা যায় না। তুমি রাগ করলে মনে হয় 2টা কিস দেই 2 গালে। তুমি যদি আমার কাছে থাকো নিশ্চিত আমি তোমাকে এখন কিস করতাম। তুমি আমার, শুধু আমার। এরা এরকম মেসেজ দেখে অবাক আর ভেবে পাচ্ছে না কে এরকম মেসেজ দিতে পারে। এরা এবার মেসেজ দেখতে থাকে। কে আপনি? আপনার সাহস কি করে হয় আমাকে আলতু ফালতু মেসেজ দেওয়ার? আমি অন্ধকার, যাকে রাতে দেখা যায় দিনে দেখা যায় না। ও অন্ধকার? মানুষ অন্ধকারে থাকেন, আমার ইনবক্সে আপনাকে মানায় না। ইরা এই কথা বলে ব্লক করে দেয় অপরিচিত নাম্বারটা। এদিকে জাবির মেসেজ করতে গিয়ে দেখে ওরে ব্লক করে দিছে। কিছু না বলে মুচকি হেসে মনে মনে বলে, আমি জানতাম তুমি আমাকে ব্লক করবে, সমস্যা নাই, এখন ইগনোর ব্লক করো। আর মাত্র কিছুদিন পর তুমি আমার হবে, তখন তোমার রাগ অভিমান সব চলে যাবে ইরাবতী। দিন গড়িয়ে রাত হয়, রাত পেরিয়ে সন্ধ্যা হয়। এরই মাঝে কেটে যায় 1 মাস। এই 1 মাসে ঘটে যায় অনেক কিছু। নীল অস্ট্রেলিয়া থেকে আসার কয়েকদিন পর নীলাশা বেগম অসুস্থ হয়ে পড়েন। তা দেখে নীল ঠিক করে নীরাকে নিয়ে আসবে মায়ের সেবা করার জন্য। তাই গিয়ে নীরাকে তাদের বাসায়। অন্যদিকে জাবির আর ইরার শুধু কাবিন করার কথা থাকলেও জাবিরের জোড়াজুড়িতে তার মা সাবিনা বেগমের সাথে কথা বলে বিয়ে ঠিক করে। আজ জাবির আর ইরার হলুদ সন্ধ্যা, তাই একে একে ইনভাইট করা প্রত্যেক গেস্ট আসতে শুরু করলো। জাবিরও তাদের আপ্যায়ন করতে আসে খুশি মনে। অন্যদিকে ইরার মন আজ ভীষণ খারাপ। খারাপ হবে না কেন? যে ছেলের মায়ায় পড়ছে, যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, এখন তাকে ছেড়ে অন্য একজনের সাথে বিয়ে হচ্ছে, তা ভেবে ইরার মন খারাপ। অবশ্যই সাবিনা বেগম ইরাকে ছেলের ছবি দেখাতে এনেছিল, কিন্তু ইরা রাগ করে পাত্রের ছবি না দেখে ফেলে দেয়। আর তখন সাবিনা বেগম চলে যান। এদিকে সন্ধ্যা হতেই ইরাকে গোসল করতে নিয়ে যাওয়া হয়। ছেলের বাড়ি থেকে হলুদ পাঠিয়ে দিয়েছিল আগে, তাই কোনো সমস্যা হয় নাই। ইরাকে গোসল করানো শেষ হলে তাকে বসানো হয় রুমে। কিছুক্ষণ পর তাকে নিয়ে পার্লারে যাবে সবাই, এরপর কমিউনিটি সেন্টারে। যেহেতু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হবে, ইরা তার রুমে বসে থাকতে ইরার রুমে তার খালাতো বোন জান্নাত আসে এবং ইরাকে বলে, বোরখাটা পরে নাও, দুলাভাই বলছে পার্লারে যেতে হলে বোরখা পরতে হবে। এখন আমাকে বোরকাও পরতে হবে এত কিছুর পরেও? এটা দুলাভাইয়ের আদেশ, আর সাথে বলেছে সুন্দর করে সাজতে। টাকা পাঠিয়ে দিয়েছে, এখন সব গুছিয়ে নাও। গোছানো আছে সব জিনিসপত্র, তুই সব নে আর বোরকাটা দে। ইরা, এই নাও বোরখা। অন্যদিকে পার্লারে যাওয়ার জন্য টাকা দিছি, সেইটা দিছস ঈশান? আন্টির সাথে কথা বলে পাঠিয়ে দিচ্ছি। আর তুই এখনো রেডি হস নাই যে? রেডি হয়ে গেছি, আর কি হব? এই নে পারফিউম, ঘড়ি লাগা। তোর রেডি হওয়া শেষ, এইবার চল সবাই মিলে কমিউনিটি সেন্টারের জন্য। জাবির রেডি হতেই জাবিরের খালাতো ভাই ঈশান, মামাতো ভাই অর্ণব এবং জাবিরের কাজিনরা জাবিনের বোন হাত ভর্তি ডালা এবং ওড়না ধরে জাবিরকে নিয়ে বাহির হয় এবং জাবিরের কয়েকটা খালাতো বোন মিলে নাচতে শুরু করলো আর ক্যামেরাম্যান তা ভিডিও করতে শুরু করলো। কিছু দূর যেতেই গাড়িতে উঠে কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে চলে গেল। অন্যদিকে পার্লারে ইরাকে সাজানো শেষ হতেই ইরা ওয়াশরুমে যাবার নাম করে বের হয়ে আসে আর জাবিরকে কল দিতে থাকে, কিন্তু যতবার কল দেয় নো রেসপন্স আসে। তা দেখে ইরা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছতে মুছতে আকাশের দিকে তাকিয়ে থেকে বলতে থাকে, ভালো থেকো আমার না হওয়া প্রিয় মানুষ, তুমি যার হও তার সাথেই ভালো থেকো। কি রে আপু, বাহিরে দাঁড়িয়ে আছো যে? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে হলুদের অনুষ্ঠানে। তাদের সাজা শেষ হয়েছে। গাড়িতে ওঠো তাড়াতাড়ি, আন্টি কল করেছে, ভাইয়ারা চলে আসছে। এদিকে ইরারা কমিউনিটি সেন্টারে আসতেই হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ইরার কাজিন জাবিরের কাজিনরা নাচতে থাকে। এভাবে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়।
ক্যামেরাম্যানরা ভিডিও করতে ব্যস্ত। হলুদ শেষ হওয়ার পর ইরার দুজন কাজিন এবং জাবিরের কাজিন ওদের মেহেদি লাগিয়ে দেয়। এভাবে হলুদ এবং মেহেদি দুটো অনুষ্ঠান শেষ হয়ে যায়। সবাই চলে যায়। এদিকে রাত বেশি হওয়া বাসায় এসে সবাই ঘুমিয়ে পড়ে। সকালবেলা এরা ঘুম থেকে উঠতেই ওর মা ওরে খাবার খাইয়ে দেয়। পার্লারের লোকদের বলে দেওয়া হয়েছে, পাশে এসে সাজায় দিতে হবে। সে কথা মতো পার্লারের লোকেরা এসে ইরাকে সাজিয়ে দিতে লাগলো। ইরাকে সাজানো শেষ হতে ইরার কাজিনরা সাজতে লাগলো। পার্লারের লোকেরা সবাইকে সাজিয়ে চলে গেলে ইরাকে নিয়ে কমিউনিটি সেন্টারে চলে আসে। এদিকে সবাই ইরার সাথে ছবি তুলতে ব্যস্ত। হঠাৎ ইরার এক কাজিন জান্নাত বলে উঠল, বর এসেছে, সবাই নিচে চলো। জান্নাতের কথা শুনে ইরাকে একা রেখে সবাই নিচে চলে যায় এবং হাতে বিভিন্ন রকমের নাস্তা, শরবত, স্টিকার নিয়ে সবাই গেট ধরে। গেট ধরতেই বরপক্ষ থেকে ঈশান বলে ওঠে, কি চাই আপনাদের ব্যান? কি চাই বোঝেন না বেআই সাহেব? আপনাকেও চাই না, কাউকে চাই না, চাই শুধু মানি। মানি মানে টাকা। শখ কত? আপনার টাকা কি সস্তা নাকি যে চাইলেই পেয়ে যাবেন? আমাদের জন্য টাকা সস্তা চাইলে দিতে হবে, এটা আমাদের পাওনা। সরেন, ভিতরে যেতে দেন। টাকা আমরা দিতে পারবো না। আপনি টাকা না দিলে বেআই আমরাও ভেতরে যেতে দিব না। তাহলে আমরা চলে যাব, তখন আপনার বোনকে কে নেবে দেখা যাবে। আপনারা চলে গেলে যেতে পারেন, আমাদের বোনকে বিয়ে করার জন্য ছেলের অভাব পড়বে না। জান্নাত আর ঈশানের কথার মাঝখানে জাবির ইশারায় ঈশানকে ডেকে ফিসফিস করে বলতে শুরু করলো, কি শুরু করলি? টাকা দিয়ে দিলেই তো হয়। তোর তো দেখি বউকে না দেখতে পেয়ে মরে যাবে। ঝগড়া বন্ধ করে টাকাগুলো দিয়ে আমাকে বউয়ের কাছে নিয়ে চল। ঠিক আছে। কথা শেষ হলো, কি সিদ্ধান্ত নিলেন? চলে যাবেন না থাকবেন? আচ্ছা, কত টাকা চাই আপনাদের বলেন শুনে। বেশি না, 50,000, তাতে তো হবে, তাই মীরা? এত টাকা? মামা বাড়ি আবদার নাকি? আমরা 5,000 দেব, এর বেশি দিতে পারবো না। ঝগড়া না করে মেনে নেই জান্নাত। এই নিন কেচি, ফিতা কাটুন ভাইয়া। জাবির ফিতা কাটতেই জান্নাত শরবত খেতে দেয় জাবিরকে। জাবির গ্লাসে এক চুমুক দিয়ে তা রেখে দেয় এবং ভিতরে চলে আসে। ইরা সে কখন থেকে রেস্টুরেন্টে একা একা বসে আছে এবং ক্যামেরাম্যান ছবি তুলছে। পরবর্তী একটা মেয়ে এসে ইরাকে নিয়ে জাবিরের পাশে বসিয়ে দেয়। আর তখন ইরার বাবা আসতেই কাজে বিয়ে পড়ানো শুরু করে। 1,00,000 টাকা। মৃত ইকবাল হোসেনের একমাত্র ছেলে জাবির ইসলাম জাবিরকে বিয়ে করতে রাজি। আপনি রাজি থাকলে কবুল বলো মা। আম্মু, আম্মু কই? আম্মু, আম্মুকে আনো। আম্মু, আম্মু না আসলে আমি বিয়ে করব না। ইরা বোকার মতো কথা না বলে কবুল বলে দে, খালামণি এখানে আসতে পারবে না। কবুল, কবুল, কবুল। 1,00,000 টাকা। আলতাফ সওদাগরের একমাত্র মেয়ে তাসনুভা জাহান ইরাকে বিয়ে করতে রাজি। আপনি রাজি থাকলে কবুল বলো বাবা। কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ। কাজী সহ সবাই চলে যেতে ক্যামেরাম্যান বরকনের একসাথে ছবি তুলতে শুরু করলো। ছবি তোলা শেষ হলে ওদের খাবার খেতে নিয়ে যায়। খাবারের টেবিলে বসতে ইরার কাজিন জান্নাত, মীরা সবাই ওদের সাথে বসে পড়ে। এরপরে জাবির ইরাকে রোস্ট একটু খাইয়ে দেয় এবং দুজনের খাওয়া শেষ হতেই জান্নাত, মীরা একটা পাত্রে গরম পানি, গোলাপের পাপড়ি, সাবান, ফেনা নিয়ে জাবিরের হাত ধুয়ে দেয়। এতে জাবিরকে 2,000 টাকা দিতে হয়। বিয়ে শেষ হতেই সবাই চলে যায়। কনের বিদায় দিবার সময় হলে কনেকে নিয়ে যাবে। ওই সময় সামিনা বেগমকে ধরে ইরার যে কান্না, বাবা মাকে জড়িয়ে ধরে। পরে অজ্ঞান হয়ে গেলে ইরাকে জাবির কোলে করে গাড়িতে নিয়ে যায়। গাড়ি ছুটল তার আপন গতিতে। জাবির বাসার সামনে আসতে গাড়ি থেমে যায়। জাবির ইরাকে না জাগিয়ে কোলে করে ভিতরে নিয়ে এসে শুইয়ে দেয়। কয়েক ঘন্টা পর তিনু বিনু ইরাকে জাগিয়ে তোলে। তারপর আলেয়া বেগম এসে বসার ঘরে বসিয়ে মিষ্টি চিনি খাওয়াতে শুরু করে। একে একে মুরব্বীরা সবাই সব নিয়ম নীতি শেষ করে। ইরাকে একটা রুমে বসিয়ে শাড়িটা চেঞ্জ করে সুন্দর করে পরিয়ে দেয় জাবিরের কাজিন। অন্যদিকে ঈশান, নিশান সবাই মিলে রাত হয়ে যাওয়ায় জাবিরের রুম সাজাতে ব্যস্ত। বউয়ের সাথে জান্নাত, মীরা এসেছে, তারা এক পাশে বসে আছে। ঈশান, নিশান এবং ছেলে মেয়ে সবাই বাসর ঘর সাজিয়ে ফুল দিয়ে বাহিরে হয়ে যায় এবং জান্নাতকে দেখে কথা বলতে লাগলো ঈশান। কি হলো বেয়ান সাহেবা, আপনাদের নাম তো জানা হলো না, নামটা বলুন। আমার নাম মীরা, ওর নাম জান্নাত। আপনাদের নাম কি ভাইয়া? ভাইয়া বলে মনটাই ভেঙে দিল সুন্দরী। কি যে বলেন না ভাইয়া। এভাবে হাসেন না বেয়ান,
তাহলে হার্ট অ্যাটাক করব। ও তাই বুঝি? বেয়াই, তা আপনাদের নাম কি বেয়াই? কি শুরু করলি তুই জান্নাত? চুপ থাক। আমি নিশান। ও ঈশান। আপনার সাথে তো কথাই হলো না। বেআইন কথা বলুন। কি বলবো বিয়াই? আপনার নাম কি? জান্নাত, এখন আসি, পরে কথা বলি। ওদিক রাত হয়ে জান্নাতরা ডিনার শেষ করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঈশান নিশান মিলে জাবিরকে রুমে ঢুকতে দেয় না টাকার জন্য। অবশেষে জাবির টাকা দিতেই ওরা রুম ছেড়ে চলে যায়। জাবির রুমে ঢুকে দরজার হুক লাগিয়ে দেয়। এদিকে ইরা রুমে বসেছিল, একা রুমে। কেউ প্রবেশ করতেই বুঝতে পারছে খাট থেকে নেমে সালাম করতেই জাবির তাকে বুকে টেনে নিয়ে বলে, তোমার স্থান আমার হৃদয় ইরা পাখি, আর পা ধরে সালাম করতে নেই, এটা কুসংস্কার, মনে থাকে যেন। কণ্ঠটা তো বেশ পরিচিত মনে হচ্ছে। দেখি তো ঘোমটাটা তুলে। তুমি আমার জামাই কই? তুমি এখানে কেন? বাসর ঘরে বর্ণা এসে বুঝি অন্য কেউ আসে ইরা পাখি? কত কষ্ট দিছি তাই না জান? এটা তোমার জন্য সারপ্রাইজ। তুমি তো জানতে তোমাকে কতটা ভালোবাসি, কেন এতটা কষ্ট দিলে? আজ যদি তুমি না থেকে অন্য কেউ থাকতো তখন? সরি জান, প্রমিস আর কষ্ট দিব না। যাও, ওযু করে আসো, নামাজ পড়তে হবে। ইরা জাবির অজু করে 2 রাকাত নফল নামাজ একসাথে পড়ে নেয়। এরপর জাবির ইরাকে স্বর্ণের রিং গিফট করে এবং একটা প্যাকেট নিয়ে বলে পরে আসতে। ইরা প্যাকেট থেকে ড্রেস নিয়ে পরে আসে। জাবির তারপর লাইট নিভিয়ে দুজনে শুয়ে পড়ে। মাঝরাতে ইরার কোমরে কারোর হাতের স্পর্শ অনুভব করে। এদিকে জাবির ইরার কোমর স্লাইড করতে করতে ঠোঁটে যায় এবং ইরার ঠোঁট দুটো তার আয়ত্তে নিয়ে নেয়। আস্তে ধীরে জাবির ঠোঁট থেকে গলায় এবং নিচে নামতে শুরু করে। ইরা চোখ বন্ধ করে অনুভব করতেছে জাবিরের কিসগুলো। এভাবে দুজন পাড়ি দেয় নাম না জানা কোনো এক সুখের রাজ্যে। সকালবেলা ইরা ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুছতে শুরু করে। ইরার চুলের পানি জাবিরের চোখে পড়তেই জাবিরের ঘুম ভেঙে যায় এবং এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে থাকে। ইরা ড্রেসিং টেবিলের আয়নায় তাকাতেই দেখে জাবির তাকিয়ে রয়েছে। তা দেখে ইরা বলে, অমনভাবে কি দেখছো? ফ্রেশ হয়ে আসো। পড়ি দেখি তাই। ফ্রেশ যদি না হই? ওঠো বলছি, ফ্রেশ হয়ে আসো। মহারানীর আদেশ বলে কথা। এখন থেকে আমার সব কথা শুনতে হবে স্যার। ওকে ম্যাম। ইরার কথা মতো জাবিরও ফ্রেশ হয়ে আসে এবং গোসল করে রুমে আসতেই ইরা এক চিৎকার দেয় আর বলে, কি হয়েছে? এত জোরে চিৎকার দিচ্ছে? আমার কানের 12টা বাজিয়ে দিলে। তুমি এভাবে কেন? তাড়াতাড়ি রেস্ট পড়ো। রাতে সব দেখেনি, এখন লজ্জা পাইতেছো? নির্লজ্জ, তাড়াতাড়ি জামা পরেন। হায় রে আমার লজ্জাবতী রে। জাবির ফ্রেশ হয়ে টাওয়াল পরে রুমে আসা ইরা এমনভাবে চিৎকার দেয়। এদিকে তিনু এসে ডাকতে শুরু করে, ভাইয়া ভাবি উঠো, নাস্তা করতে আম্মু ডাকতেছে। আসতেছি, তুই যা, নিচে চলো নাস্তা করতে, আর ঘুমটা দাও। জাবির আর ইরা নাস্তা করতে একসাথে নিচে যায়। সবাই ওদের দিকে তাকিয়ে থাকে। আলেয়া বেগম ওদের দুজনকে দেখে মনে মনে মাশাল্লাহ বলেন। ওরা আসতেই ওদের নাস্তা দেয়, দুজন খেয়ে নেয়। এদিকে বিয়ের পরের দিন বড় মাছ কাটতে হয় বাড়ির বউকে। নিয়ম অনুযায়ী তা করেন আলেয়া বেগম। বড় একটা মাছ ইরাকে দিয়ে আলেয়া বেগম বলেন, এই নাও মা, মাছটা হাতে নাও এবং এক টুকরো কাটো। জি আম্মু। উফ, কেন যে কাজ শিখলাম না, কি করব তোর দেখি। কাটো। জি। ইরা মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলে। তা দেখে আলেয়া বেগম তাকে রুমে নিয়ে গিয়ে ফার্স্ট এড বক্স থেকে ওষুধ লাগিয়ে নিতে বলে। জাবির এগুলো জানে না। পরে যখন শুনে ইরার হাত কেটে গেছে, তাড়াতাড়ি রুমে গিয়ে হাতে ওষুধ লাগিয়ে আর ইরাকে বকা দিতে শুরু করে। যেটা পারো না সেটা করতে যাও কেন? না মানে এটা তো নিয়ম। চুপ থাকো। নিয়ম মানতে গিয়ে হাত কেটে ফেললা। আর কখনো যেন কোনো কাজ করতে না দেখি। আম্মুর থেকে শিখে নিবে, তারপর কাজ করবে, মনে থাকবে। লক্ষ্মী বউ আমার, আর কাঁদো না, হাত ঠিক হয়ে যাবে। সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না, এটা আমরা সবাই জানি। নদীর পানি যেমন গতিশীল, তেমনি মানুষের জীবনও গতিশীল, ডাইনামিকের মতো। দেখতে দেখতে 7টা বছর পেরিয়ে যায়। জাবির ইরার অফিস দেখাশোনা করে। জাবির আর ইরার কোলে আলো করে একটা কন্যা সন্তান হয়, যার নাম রাখে ওরা আয়রা। আয়রা হলো জাবির আর ইরার প্রাণ ভোমরা, চোখের মণি। আয়রার বয়স 5 বছর। অন্যদিকে নীল নাম করা একজন হার্ট সার্জন হয়। দেশ বিদেশে তার অনেক নাম এবং অনেক সম্মান অর্জন করেছে। এই 7 বছরে নীল আর নীরার একটা ছেলে হয়, যার নাম আহানাফ, যার বয়স 6 বছর। সবাই যে যার সন্তান নিয়ে খুব ভালো জীবন কাটাচ্ছে আল্লাহর রহমতে। আয়রা আম্মু খেতে আসো। আম্মুনি। না মা,
আমি কিচ্ছু খাবো না, আমি খেলবো। খাবারটা খেয়ে তারপর খেয়ে নাও। না না না। আর পারি না এই মেয়েটার জ্বালা যন্ত্রণা সইতে, পুরো বাবার মতো হয়েছে। আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে? তোমার মতো হয়েও তো সব জ্বালা আমাকে সইতে হয়। মেয়েকে আমি খাওয়াইতেছি, এদিকে দাও। নাও খাবার। আয় আম্মু, আমার মাম্মামটা আসো মজা ভাত খেতে, পাপ্পা খাওয়াই দিব। হা করে তো মাম্মাম। দাও। অন্যদিকে ছেলে ঘুমিয়েছে? অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে চলেন। লাইট নিভিয়ে দেন। নীল লাইট নিভিয়ে এসে নীরাকে কোলে করে ব্যালকনিতে দোলনায় বসিয়ে দেয়। নীলও নীরার পাশে বসে পড়ে। তা দেখে নীরা বলে, কি হলো স্যার, আজ হঠাৎ ব্যালকনিতে? ঘুমাবেন না আজ? ঘুমাবো তো, আগে চাঁদ দেখো আকাশে। আমার অনেক শখ ছিল আমার বইয়ের সাথে চাঁদ দেখবো, ব্যস্ত থাকায় আর হয় না। জানো আমি সত্যি অনেক ভাগ্যবতী তোমাকে পেয়ে। তুমি আমার জীবনে সেরা উপহার। তুমিও আমার শূন্য জীবনের পূর্ণ। তোমাকে পেয়ে আমার পুরো জীবন ধন্য প্রিয়তমা। আমার একটা আবদার রাখবে? কি আবদার বলো? অনেকদিন হয়েছে তোমার কণ্ঠে গান শোনা হয় না, একটা গান শোনাবে? আমার প্রিয়তমা গান শুনতে চাইছে, আর না শুনিয়ে পারি, কিন্তু আমার সাথে তোমাকেও গাইতে হবে। নীল গান গিয়ে শেষ করতে পাশে ফিরে দেখে নীরা ঘুমিয়ে পড়েছে। আর নীরাকে না ডেকে করে করে রুমে এনে শুয়ে দিয়ে নিজেও নীরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপর ওরা রুমে এসে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আয়রাকে খাবার খাইয়ে ইরা ঘুম পাড়িয়ে দেয়। ইরা প্রতিদিনের মতো ব্যালকনিতে চলে আসে আর রাতের শহর দেখতে থাকে। তখনই জাবির ব্যালকনিতে এসে পেছন থেকে ইরাকে জড়িয়ে ধরে পিঠে কিস করে আর ইরা কেঁপে কেঁপে ওঠে। এরপর ইরাকে কোলে করে রুমে নিয়ে আসে আর বলতে থাকে জাবির, তোমাকে দেখলে শুধু খেয়ে ফেলতে ইচ্ছা করে বউ, তোমার সামনে আসলে নিজেকে কন্ট্রোল করা মুশকিল। যা, কি যে বলো না তুমি। লজ্জা পাইলে হবে? মেয়ে তো বড় হয়ে গেল, আর একটা বেবি নিলে কেমন হবে? পচা লোক কোথাকার। জাবির ইরা আবারও হারিয়ে যায় সুখের রাজ্যে। দোয়া করি সারা জীবন ওরা সবাই যেন এভাবে ভালোবেসে একসাথে সারা জীবন থাকতে পারে। কারোর বদ নজর যেন ওদের উপর না পড়ে। সারাটি জীবন তারা যেন হাতে হাত রেখে একে অপরের সুখ দুঃখে একসাথে থাকতে পারে। কখনো কোনো বিপদ যেন না আসে ওদের জীবনে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন গল্প আপনারা চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের চাওয়া অনুযায়ী চেষ্টা করব গল্প দেওয়া। আপনারা চাইলে আপনাদের পছন্দক্রমে স্পেশাল নাম কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন, ওই নাম দিয়ে গল্প দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।